হ্যালো প্রিয় শিক্ষার্থী, অ্যাডমিশন 2025। আমি তোমাদের সাইন ভাইয়া। আমি আজকে তোমাদের নিয়ে এসেছি কেমিস্ট্রির হাইলাইটস এবং সাজেশনমূলক ক্লাস নিয়ে। আমাদের সামনে যে যারা এখনও চান্স পাওনি, হতাশার মধ্যে আছো, এগ্রি, আরইউ, জিএসটি, ন্যাশনাল, এদের যে পরীক্ষা হবে এদের উপরে আমি সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে, এবং খুবই একটা প্রোডাক্টিভ সাজেশন। আমি আশা করছি তোমরা 100% এই টপিকগুলো থেকে যে আমি যে টপিকগুলো যে পয়েন্টগুলো লিখে দিব, ইনশাল্লাহ এগুলো থেকে কোশ্চেন আসবে, ভরসা রাখো। এবং তোমরা এগুলো একটু বেশি বেশি করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আজকে ফার্স্টে পড়াবো হচ্ছে কি জৈব যৌগ। তোমাদের মেন প্রবলেম, যারা অনেকে খুব প্রবলেম আছে জৈব যৌগ পড়তেছো না, বা এত বড় সিলেবাস কেমনে শেষ করবো, মনে থাকে না। আমি তোমাদের সাইন বাই মাত্র 4টা ক্লাস নিব, 4টা লেকচারের মধ্যে পুরো জৈব যৌগ পাঠটা আমি তোমাদের সাজেশন আকার দিয়ে দিব, এবং শুধু একটা করে ইম্পর্টেন্ট লাইন লিখে দিব, লাইনগুলো মনে রাখবা। আমি হালকা পাতলা বুঝাই দিব, তাহলে ইনশাল্লাহ তুমি শুধু লাইনগুলো মনে রাখতে পারলেই গ্যারান্টেড কমন আসবে। বিশেষ করে আর ইউ এগ্রি আমাদের জিএসটিতে 100% জৈব যৌগের কোনোটাই মিস যাবে না। আমি তোমাদের শুরু করতে পারি। দেখো ভাইয়া, ফার্স্টে হচ্ছে কি জৈব যৌগ হাইলাইটস এর মধ্যে পড়ছে যে সব থেকে যে কোশ্চেনটা বেশি আছে, মাঝে মাঝে এমসিকিউ আছে, যে নিচের কোনটি হাইড্রোজেন বিহীন হাইড্রোকার্বন যৌগ। কি বললাম? হাইড্রোজেন বিহীন হাইড্রোকার্বন যৌগ। হাইড্রোজেন বিহীন হাইড্রোকার্বন যৌগ, আমরা তো সবাই জানি যে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, জৈব যৌগ হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তবে কিছু কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে কি হাইড্রোজেন বিহীন। ওকে, তো দেখো হাইড্রোজেন বিহীন একটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এবং এটা হচ্ছে ক্লোরোপিক্রিক, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিক। এটাকে কাঁদুনে গ্যাস বলা হয়, ক্লোরোপিক্রিক, দ্যাটস কল্ড কাঁদুনে গ্যাস। এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। এটা হচ্ছে ফসজিন গ্যাস, ক্লোরোফর্ম থেকে পাওয়া যায় এটা। ওকে, এটা কার্বন টেট্রাক্লোরাইড, সরি এটা যে বেনজিন হেক্সাক্লোরাইড, যেটা যে হেক্সাক্লোরোবেনজিন, এটা হেক্সাক্লোরোবেনজিন। আর এটা হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটিলাইট, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইট। 1815 সালে জৈব যৌগের প্রাণ শক্তির মতবাদ দিয়েছে বিজ্ঞানী বার্জেলিয়াস। এটা কোশ্চেন আছে যে জৈব যৌগের প্রাণ শক্তির মতবাদ কে দিয়েছে? বিজ্ঞানী বার্জেলিয়াস। জৈব যৌগের প্রাণ শক্তির মতবাদটা এরকম ছিল যে পৃথিবীতে সকল জৈব যৌগ জীব দেহ থেকে কোনো না কোনো রহস্যময় শক্তির মাধ্যমে উৎপাদন হয়ে থাকে। এবং এই যে প্রাণ শক্তির মতবাদটা কে দিয়েছে? বিজ্ঞানী বার্জেলিয়াস। কত সালে দিয়েছে? 1815 সালে। এবং এই যে বার্জেলিয়াসের প্রাণ শক্তির মতবাদ, তারপর দেখো 1770 সালে বিজ্ঞানী রাউলি প্রাণীর প্রস্রাব থেকে, কি থেকে? প্রাণীর প্রস্রাব থেকে ইউরিয়া উৎপাদন করে। দেখো ভাইয়া, যে 1770 সালে বিজ্ঞানী রাউলি বলেছিল যে আমাদের যে প্রত্যেকটা প্রাণীর প্রস্রাবের মধ্যে কি থাকবে? ইউরিয়া থাকবে। ওকে, 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক উইলার পরীক্ষাগারে সর্বপ্রথম ইউরিয়া উৎপাদন করে। এটা দেখো পরীক্ষাগারে, এটা প্রচুর এমসিকিউ আছে, পরীক্ষাগারে সর্বপ্রথম উৎপাদিত জৈব যৌগের নাম কি? পরীক্ষাগারে সর্বপ্রথম উৎপাদিত জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। এবং দেখো পরীক্ষাগারে সংগঠিত সর্বপ্রথম জৈব যৌগ যে বিক্রিয়া গঠিত হয়েছিল সে বিক্রিয়াটা আমরা দেখব। এখানে দেখো ভাইয়া, এই বিক্রিয়াটা ঘটেছিল তখন, এখানে হিট দিবে যে লেড সায়ানাইড সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড, লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এখানে লেড হচ্ছে কি, দেখো ভাইয়া, যে বিক্রিয়া করার সময় লেড এখানে পি প্লাস, এটা হচ্ছে মাইনাস, অ্যামোনিয়াম প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে দেখো এই প্লাস চলে যাবে কার কাছে? মাইনাসের কাছে। এখানে চলে আসবে কি প্লাসের কাছে। তো লেড চলে যাবে সিএল এর কাছে, তাহলে লেড ক্লোরাইড তৈরি করবে, এবং হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করবে। এই যে অ্যামোনিয়াম সায়ানাইডটা তৈরি করলো, তিনি তৈরি করতে এসেছিল এইটা,
কিন্তু এই অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যাস হয়ে, দেখো ভাইয়া, অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া উৎপন্ন করে, NH2CO NH2, দ্যাটস কল্ড ইউরিয়া। এবং এটা হচ্ছে ল্যাবে সর্বপ্রথম তৈরিকৃত জৈব যৌগ। তিনি করতে চেয়েছিল কি ভাইয়া, তিনি করতে চেয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড, তিনি উৎপন্ন করতে চেয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড। কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করতে যে হিট দিয়েছিল তাপটা বেশি হওয়ার কারণে অ্যামোনিয়াম সায়ানাইডটা পুনর্বিন্যাস হয়ে, অ্যামোনিয়াম সায়ানাইডটা কি হয়েছে, পুনর্বিন্যাস হয়ে আমাদের তৈরি করেছে কি, দেখো, ইউরিয়া। পুনর্বিন্যাস করে বা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করেছে ইউরিয়া। এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিককে জৈব যৌগের কি বলা হয়, জনক বলা হয়। বিজ্ঞানী ফ্রেডরিক উইলারকে জৈব যৌগের জনক বলা হয়। এবার চলে আসো জৈব যৌগের প্রাচুর্যতা। আমরা জৈব যৌগের প্রাচুর্যতার মধ্যে চলে আসবো যে পৃথিবীতে মোট যৌগ রয়েছে, পৃথিবীতে মোট যৌগ আছে 81 লক্ষ। পৃথিবীতে মোট যৌগ আছে কত লক্ষ ভাইয়া, 81 লক্ষ। তার মধ্যে জৈব যৌগ হচ্ছে 80 লক্ষ, আর মাত্র 1 লক্ষ হচ্ছে অজৈব যৌগ। তাহলে একটা জিনিস বুঝবো, পৃথিবীতে এখন পর্যন্ত মোট যৌগ 81 লক্ষ প্লাস পাওয়া যায়, তার মধ্যে 80 লক্ষই হচ্ছে জৈব যৌগ। অনলি শুধুমাত্র 1 লক্ষ যৌগ হচ্ছে কি, জৈব যৌগ। এই যে জৈব যৌগের এই প্রাচুর্যতা বা এই কার্বনের যে প্রাচুর্যতা রয়েছে, এর কার্বনের 3টি বিশেষ ধর্মের কারণে। আচ্ছা, কি কি বিশেষ ধর্ম দেখো, একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, একটা সমানুতা, একটা পলিমারিজম। এখন কথা হচ্ছে কি, ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন আমরা জানি কি, যে একটা কার্বন আর একটা কার্বনের সাথে পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকার শিকল বা চেন। এটা হচ্ছে কি, যে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে বৃহৎ আকার শিকল বা চেইন গঠন কে ক্যাটিনেশন ধর্ম বলে। ক্যাটিনেশন ধর্ম বলে। ওকে, এবার হচ্ছে কি, যে তারপরে চলে আসো পলিমারিজম, তো আমরা জানি। এবং কার্বনের এই কার্বন ক্যাটিনেশনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফুলারিনস বা বাকিবল। এখন কথা হচ্ছে ফুলারিনস কি? ফুলারিনসের আণবিক সংকেত হচ্ছে C60 এবং এর আণবিক ভর হচ্ছে কত, 720, এবং এর সংকরণ হচ্ছে কত ভাইয়া বলো তো, হচ্ছে sp2। ফুলারিনস হচ্ছে বাকিবল, এই বাকিবল এর আণবিক সংকেত হচ্ছে C60, এবং যদি একটা কার্বনের ভর 12 হয়, 6 বারং 12 720, এবং এদের সংকরণ হচ্ছে sp2। ওকে, তাহলে এই হচ্ছে থাকছে, কেটে দাও। ওকে, তাহলে এখন আমরা তার পরবর্তী পেজে যাই। দেখো যে পলিথিন, আমাদের এখানে পড়লাম কি, দেখো ক্যাটিনেশন পড়া হয়েছে। এখন সমানুতা আমরা তো সবাই জানি যে একই যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু তার গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাকে বলা হয় সমানুতা। এখন পলিমারিজমের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো তোমাদের খুবই আসবে বা প্রচুর পরিমাণে এখন পর্যন্ত এসছে, দেখো পলিথিন যৌগের মনোমার কি, ইথিন। পলিযোগ ইথিন, পলিথিন মানে কি, পলিযোগ ইথিন দেওয়া হয়েছে কি রে ভাইয়া, পলিথিন। তাহলে এই পলিথিন যৌগের মনোমার হচ্ছে ইথিন। এবং টেফনল, এটা 100% দিয়ে রাখো, গ্যারান্টেড কোশ্চেন আসবেই তোমাদের। টেফনল যৌগের মনোমার কত কি? টেফনল হচ্ছে CF2 ডাবল বন্ড CF2। এবং টেফনলের সংকেত কি, এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখো ভাই, টেফনলের মনোমার আসলে এটা দিবা CF2 ডাবল বন্ড CF2,
যদি তোমার কোশ্চেন আসে টেফনলের সংকেত কি, তখন পাই বন্ধন ভেঙে দুদিকে দুটো কি বিজোড় ইলেকট্রন হয়ে যাবে, নিয়ে চলে আসবে এন। এটা টেফনলের সংকেত, সরাসরি টেফনলের সংকেত। যদি কোশ্চেন আসে নিচের কোন টেফনল, অ্যান্সার এটা। যদি কোশ্চেন হয় টেফনলের মনোমার কোনটা, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। কথা ক্লিয়ার? এবার তুমি দেখো টেফনল কোন কাজে ব্যবহার করা হয়, এটা এমসিকিউ কোশ্চেন আছে। টেফনল বৈদিক চুলার প্যানে, আমরা যে বৈদিক চুলা ব্যবহার করি তার প্যান যেটা থাকে রান্নার প্যান, ওই প্যানে ব্যবহার করা হয় টেফনল। টেফনল তাপ সুপ্রবাহী এবং সহজে গলে না। এবং দেখো তার পরবর্তী টপিক সমগোত্র শ্রেণী। আমরা সবাই জানি সমগোত্র শ্রেণী কাকে বলে, যে একই গোত্র, সমগোত্র মানে একই গোত্র, আণবিক সংকেত একই রেখে আমরা শুধু কি তার পার্শ্ববর্তী কি সদস্য বৃদ্ধি পেলে মিথিলমূলকের পার্থক্য থাকে, এই টাইপের যৌগকে বলা হয় কি সমগোত্র। মানে একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত যৌগগুলো, একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত যৌগের পাশাপাশি দুটি সদস্যের মধ্যে যদি মিথিলমূলকের পার্থক্য থাকে, তাহলে তাকে আমরা বলি সমগোত্র শ্রেণী। এই সমগোত্র শ্রেণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য থেকে কোশ্চিন আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের একটি সাধারণ সংকেত থাকবে। এদের একটি কি থাকবে? সাধারণ সংকেত থাকবে। এদের একটি কার্যকরী মূলক থাকবে। কি থাকবে ভাইয়া? এদের একটি কার্যকরী মূলক থাকবে। এবং হচ্ছে আণবিক ভরের পার্থক্য থাকবে 14। কি বললাম ভাইয়া? আণবিক ভরের পার্থক্য, কারণ দুটো পাশাপাশি দুটি সদস্যের মধ্যে কিসে মূলক থাকে? মিথিল মূলকের পার্থক্য থাকে। এই মিথিল মূলক হচ্ছে বন্ড CH2 বন্ড। এই মিথিল মূলকের ভর হচ্ছে 12 + 2 = কি রে ভাইয়া? 14। তাই পাশাপাশি দুটি সদস্যের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকলে তার আণবিক ভরের পার্থক্য হবে কত? 14। এবার এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর, ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই টাইপের সমগোত্র শ্রেণীর একটি কি হচ্ছে সাধারণ সংকেত থাকবে এবং এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। সকল অ্যালকেন ওই প্রক্রিয়ায় করা হবে, সকল অ্যালকোহল ওই প্রস্তুত প্রণালীতে করা যাবে। এবার আমরা পরবর্তীতে চলে আসছি। দেখো যে বিভিন্ন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত এবং কার্যকরীমূলক আমরা একটা ছক দেখব, এবং এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, ওকে, সমগোত্র শ্রেণীর নাম, সমগোত্র শ্রেণীর নাম, সাধারণ সংকেত, কার্যকারী মূলক, এবং হচ্ছে কি প্রথম সদস্যের নাম, পুরো পদের নাম, পরপদের নাম, পুরো পদের নাম এবং হচ্ছে পরপদের নাম। এক নম্বর হচ্ছে জৈব অ্যাসিড, সাধারণ সংকেত CN, H2SN+1 COOH, কার্যকরীমূলক C ডাবল বন্ড OH, প্রথম সদস্যের নাম হচ্ছে HCOOH, ফর্মিক অ্যাসিড। পুরো পদের নাম নাই, পরপদের নাম হচ্ছে ওয়াইক অ্যাসিড।
2 নাম্বার অ্যাসিড হ্যালাইড CnH টয়েসেন H টয়েসেন প্লাস 1 COX বন্ড COX পুরো পদের নাম হচ্ছে HCOCl। এর পুরো পদের নাম নাই, এর পুরো পদের নাম হচ্ছে অয়েল হ্যালাইড। তিন নম্বর হচ্ছে অ্যাসিড। এটা সক্রিয়তার ক্রম অনুসারে পড়াচ্ছি ভাই আমি, সক্রিয়তার ক্রম অনুসারে। তো দেখো অ্যাসিডামাইড, এটা অ্যাসিডের জাত CnH টয়েসেন প্লাস 1 COONH2 বন্ড CONH2 কার্যকরীমূলক। এর প্রথম সদস্যের নাম হচ্ছে HCONH2। অ্যামাইড, অ্যাসিডামাইড, মিথামাইড, এটা হচ্ছে মিথা অ্যামাইড। এর পুরো পদের নাম হচ্ছে অ্যামিডো, আর পরের পদের নাম হচ্ছে অ্যামাইড। পরের পদ হচ্ছে অ্যামাইড, পুরো পদ হচ্ছে অ্যামিডো। 4 নম্বর হচ্ছে কি সায়ানাইড বা নাইট্রাইল। এটা 100% দিয়ে রাখো ভাই, খুবই ইম্পর্টেন্ট। সায়ানাইড বা নাইট্রাইল। সায়ানাইড হচ্ছে CnH টয়েসেন প্লাস 1 CN বন্ড CN CH3 CN মিথাইল সায়ানাইড বা ইথেন নাইট্রাইল। পুরো পদের নাম সায়ানো, পরের পদের নাম হচ্ছে নাইট্রাইল। পুরো পদের নাম সায়ানো, পরের পদের নাম হচ্ছে নাইট্রাইল। এবার দেখো 5 নম্বর হচ্ছে অ্যালডিহাইড CnH টয়েসেন ও বা CnH টয়েসেন প্লাস 1 CHO বন্ড CHO H CHO পুরো পদের নাম হচ্ছে অ্যালকানয়েল, পরের পদের নাম হচ্ছে অ্যাল। 6 নম্বর হচ্ছে কি দেখো যে কিটোন CnH টয়েসেন ও বন্ড CO, প্রথম সদস্য হচ্ছে CH3 COCH3 প্রোপানন। পুরো পদের নাম হচ্ছে অক্সো, পরের পদের নাম হচ্ছে ওন। পুরো পদের নাম হচ্ছে অক্সো, পরের পদের নাম হচ্ছে ওন, কিটোন। তারপরে দেখো যে 7 নাম্বার হচ্ছে অ্যালকোহল CnH টয়েসেন প্লাস 1 OH বন্ড OH,
প্রথম সদস্য হচ্ছে মিথানল CH3OH, পূর্ব পদের নাম হচ্ছে হাইড্রোক্সি, পরের পদের নাম হচ্ছে অল। এবং দেখো হচ্ছে 8 নম্বর অ্যামিন CnH2SN+1 NH2, কার্যমূলক বন্ড NH2, প্রথম সদস্যের নাম হচ্ছে মিথাইল অ্যামিন NH2, পূর্ব পদের নাম হচ্ছে অ্যামিনো, পরের পদের নাম হচ্ছে অ্যামিন। এবার দেখো 9 নাম্বার অ্যালকিন। 9 নাম্বার হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, C ডাবল বন্ড C, এ হচ্ছে অবস্থা। দেখো এরপর হচ্ছে প্রথম সদস্য CH2 ডাবল বন্ড CH2, পূর্ব পদের নাম নাই, পরের পদে ইন বসে। 10 নম্বর অ্যালকাইন CnH2 কার্বন কার্বন ট্রিপল বন্ড, প্রথম সদস্য হচ্ছে CH ট্রিপল বন্ড CH ইথাইন, পূর্ব পদের নাই, পরের পদে হচ্ছে ইন। 11 নম্বর অ্যালকেন ভাইয়া। দেখো 11 নম্বর অ্যালকেনের ক্ষেত্রে এর সাধারণ সংকেত CnH2SN+2 এবং হচ্ছে প্রথম সদস্য হচ্ছে CH4 মিথেন, সরি, কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ড, কার্বন কার্বন একক বন্ড। এটা হচ্ছে প্রথম সদস্য মিথেন, পূর্ব পদের নাম নেই, পরপদে এন। এ হচ্ছে আমাদের টোটাল হচ্ছে যে সমগোত্র শ্রেণীগুলো আছে সবগুলোর নাম, পূর্বপদের নাম, পরপদের নাম যত আছে সবগুলো আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে ভাই। আচ্ছা, এরপরে চলে আসো। এরপরে দেখো আমাদের ইম্পর্টেন্ট যে কথাগুলো হচ্ছে যে নাইট্রাইল, নাইট্রাইল বা সায়ানাইড কার্যকরীমূলক বললাম না ভাই সিএন, মার্কাপটান বা থায়োল গ্যাস, মার্কাপটান বা থায়োল, এই মার্কাপটান বা থায়োলের কার্যকরীমূলক হচ্ছে বন্ড সিএইচ, বন্ড সিএইচ, এটা হচ্ছে মার্কাপটান, প্রচুর ইম্পর্টেন্ট ভাই। এই দুইটা 100% দিয়ে রাখতে পারো, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং মার্কাপটান গ্যাস কোথায় ব্যবহার করা হয়? সিলিন্ডারে ব্যবহার করা হয়। কারণ আমি বলি সিলিন্ডারে যে সিলিন্ডারে ব্যবহৃত সিলিন্ডারে ব্যবহৃত বিউটেন, বিউটেন গ্যাস গন্ধহীন, গন্ধহীন, তাই গন্ধযুক্ত করতে মার্কাপটান গ্যাস ব্যবহার করা হয়। মার্কাপটান মানে মিথেন মার্কাপটান যেটা CH3SH ব্যবহার করা হয়। কারণ এই মার্কাপটানের দুর্গন্ধ রয়েছে, যখন যদি সিলিন্ডার লিকেজ হয়ে যায় তখন ওটা বোঝা যাবে যে সিলিন্ডারটা লিকেজ হয়ে গেছে বা লিক হয়ে গেছে, দুর্গন্ধ বের হবে। কিন্তু বিউটেনের যেহেতু কোনো দুর্গন্ধ নাই, তুমি গ্যাস সিলিন্ডার লিকেজ হলে বোঝা যায় না, তাই বোঝার জন্য আমাদের মার্কাপটান গ্যাস ব্যবহার করা হয়। এবার চলে আসো ভাইয়া, আমরা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমানুতা চলে আসি। দেখো সমানুতা কয় প্রকার? গাঠনিক সমানুতা, মেনলি সমানুতা হচ্ছে ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা স্টোরীয় সমানুতা। তার মধ্যে গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে শাখা শিকল বা শাখা সমানু,
বা শিকল সমাণু যেটা বলা হয়। তো দেখো শাখাবিহীন যৌগকে শাখাযুক্ত করলে চেন সমাণু বা শিকল সমাণু পাওয়া যায়। তুমি যে কোনো শাখাবিহীনকে শাখাযুক্ত করলে, যেমন তুমি দেখো ভাইয়া এখানে যে CH3 CH2 CH2 CH3 দ্যাটস কল হচ্ছে বিউটেন। আমি যখন এটাকে CH3 এখানে CH3 নিব, CH3 পেলাম 2 মিথাইল বিউটেন, তাহলে এটা হয়ে গেল কি বলতো শাখাবিহীন থেকে শাখাযুক্ত। এটাকে শিকল সমাণু বলে। এক কথায় মাতৃশিকল পরিবর্তন ঘটবে। আমি এক কথা বলতে পারি মাতৃশিকলের পরিবর্তন ঘটলে তাকে আমরা শিকল বা চেন সমাণু বলবো। এখানে মাতৃশিকল ছিল 4 কার্বনের, এখানে হয়েছে কয় কার্বনের ভাইয়া? 3 কার্বনের। এটাকে বলা হয় আমাদের শিকল বা চেন সমাণু। এবার চলে আসো, যদি মাতৃশিকল একই রেখে, দেখো ভাইয়া মাতৃশিকল যদি একই রেখে কার্যকরী মূলকের অবস্থান যদি চেঞ্জ করি, আমাদের মেন যে শিকলটা সেটা সেম থাকবে, শুধু কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন করে তাকে অবস্থান সমানুতা বলে। তাই কি সমানুতা বলে? অবস্থান সমানুতা বলে। যেমন পেন্টানল 2 আর পেন্টানল 3। যেমন দেখো ভাইয়া এই যে CH3 CH2 CH2 CHOH CH3। তো দেখো এটা পেন্টানল 2 আছে, আমি যখন পেন্টানল 3 বানাই, আমি এখান থেকে CH3 CH2 OH CH2 CH3, এটা পেন্টানল 2 আর এটা পেন্টানল 3। তো দেখো শুধু OH এর এই যে OH মূলকটার আমাদের OH মূলকের অবস্থান চেঞ্জ করা হয়েছে। এই যে OH মূলকের জাস্ট আমাদের অবস্থানটা কি করা হলো? চেঞ্জ করা হলো। ছিল আগে কয় নম্বরে? ছিল 2 নম্বরে, এখন হয়ে গেছে কয় নম্বরে? 3 নম্বরে। তাই এটার নাম হচ্ছে পেন্টানল 2 আর এটা পেন্টানল হচ্ছে কি 3। তাহলে এই ধরনের সমানতাকে বলা হয় কি? অবস্থান সমানতা। যেমন হচ্ছে হেক্সানল 2 থেকে আরো লিখতে পারো যে হেক্সানল 2 আর হেক্সানল 3 এরাও পরস্পর হচ্ছে কি? অবস্থান সমাণু। এক কথায় কার্যকরী মূলকের চেঞ্জ করলে যে ধরনের সমানুতা হয়, যেমন বিউটেন 2 বিউটেন 1, এই যে দেখো বিউটেন 2 আর বিউটেন 1 এরাও পরস্পর অবস্থান সমাণু। অবস্থান সমাণু কেমন হচ্ছে দেখো এখানে যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে বিউটিন 1। আমি যখন এটা এখান থেকে বানাবো কি CH3 CH ডাবল বন্ড CH3, তখন হয়ে যাচ্ছে বিউটিন 2। তাহলে এরা পরস্পর কি সমাণু ভাইয়া? অবস্থান সমাণু। এবার দেখো তাহলে আমরা জাস্ট এই যে দ্বিবন্ধনের অবস্থানটা চেঞ্জ করা হলো, ছিল 1 এ হয়ে গেল 2। এইটা লাইনটা কোশ্চেন আছে যে বিউটিন 2 আর বিউটিন 1 পরস্পর কি সমাণু? এরা পরস্পর অবস্থান সমাণু। এবার আমাদের ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি কার্যকরী মূলকের, দেখো কার্যকরী মূলক সমাণু কোন ধরনের হয় আর কি কি কোশ্চেন আসতে পারে। আণবিক সংকেত একই রেখে, জাস্ট আণবিক সংকেত একই রেখে কার্যকরী মূলকের পরিবর্তনকে যে কার্যকরী মূলক পরিবর্তনকে কার্যকরী মূলক সমানতা বলতে পারি। তাহলে কথাটা হচ্ছে এরকম, কোন জৈব যৌগের আণবিক সংকেত একই রেখে তার কার্যকরী মূলক যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে ওই ধরনের সমানুতাকে বলা হয় কার্যকরী মূলক সমানুতা। যেমন দেখো CnH2n+2O, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত হয়। আবার ওই সেম CnH2n+2 এটা ইথারের সংকেত হয়। এক কথায় বলতে পারি এটা অ্যালকেন টাইপের ও। কথা হচ্ছে কেন অ্যালকেন টাইপের ও? এই যে দেখো তো ভাইয়া এই অংশটুকু অ্যালকেন পড়াটা CnH2n+2, এটা অ্যালকেন না, এটা হচ্ছে অ্যালকেন। দেখো অ্যালকেন টাইপের সাথে যদি ও থাকে তাহলে সেটা হবে অ্যালকোহল আর ইথার। অ্যালকোহল মানে ROH, ইথার মানে ROR, ROH আর ROR, দ্যাটস কল ইথার। এখন তুমি দেখো যে অ্যালডিহাইড থেকে কি করব? কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এদের দুজনের আণবিক সংকেত কি? CnH2SnO। তাহলে এটা দেখো তো CnH2SN মানে কি? একটাকে আমরা সাধারণ সংকেত পড়লাম না, দেখো তো CnH2SN এটা অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন টাইপের ও। কি টাইপের ও? অ্যালকিন টাইপের ও। তো অ্যালকিন টাইপের ও হলে সেটা হচ্ছে কি আমাদের চলে আসতেছে কি, সেটা হচ্ছে এই কার্যকরীমূলক সমানুতা ছিল। দেখো এই যে এটা যদি আমরা লিখি C3H6O, এখান থেকে আমরা দুইটা যৌগ পাই। দেখো একটা হচ্ছে কি CH3
CH2CHO, that's called aldehyde. প্রোপানল। আর আরেকটা পাচ্ছি দেখো CH3COCH3, এটা হচ্ছে প্রোপানন। এখানে পাচ্ছি কি বলতো প্রোপানন, CH3 এখানে আমরা পাই যাচ্ছি প্রোপানন। এখন দেখো যে এখানে পেলাম কি আমরা প্রোপানন পাচ্ছি। এবার তুমি দেখো এখানে পেলাম আমরা কি প্রোপানন পেলাম। এবার চলে আসো যে পরবর্তী হচ্ছে অ্যাসিড থেকে অ্যাস্টার। যদি অ্যালকিন টাইপের ডাবল ও থাকে ভাই, অ্যালকিন টাইপের ডাবল ও হলে অ্যাসিড এবং অ্যাস্টার হয়। দেখো তাহলে বুঝতে পারবো আরো সহজে। C3H6O2, এখান থেকে দুটো যৌগ হয়। আমি যদি অ্যাসিড বানাতে চাই প্রোপানয়িক অ্যাসিড পাবো, CH3CH2C OH, প্রোপানয়িক অ্যাসিড। আমি এটাকে আবার দেখো এটাকে আমরা কি পেতে পারি, দেখো এখানে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো যে CH3COOCH3, দেখো এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে কি অ্যাস্টার। তো অ্যাসিড অ্যাস্টার এটাও কিন্তু কার্যকারী মূলক কিন্তু ভিন্ন হয়ে গেছে, কিন্তু আণবিক সংকেত দেখো C3H6O, মানে অ্যালকেন টাইপের ডাবল ও হলে অ্যাসিড অ্যাস্টার, অ্যালকেন টাইপের একটা ও হলে অ্যালডিহাইড কিটোন, আর অ্যালকেন টাইপের মানে C4H হচ্ছে 10O, অ্যালকেন টাইপের ও হলে অ্যালকোহল এবং হবে ইথার। মাথায় রাখবা অ্যালকেন টাইপের একটা ও অ্যালকোহল ইথার, অ্যালকেন টাইপের একটা ও তাহলে অ্যালডিহাইড কিটোন, অ্যালকেন টাইপের দুটা ও অ্যাসিড অ্যাস্টার। খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবো ভাইয়া। এবার তুমি দেখো এই যে আমরা অ্যালকোহলটা করে দেখাবো, আমরা ওখানে করে অ্যালকোহলটা করা হয়নি, C4H10O। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি CH3CH2CH2OH, দেখো যে এখানে CH2OH পেলাম, সেটা হচ্ছে কি বিউটানল 1। এখন আমি যদি এটাকে বানাই এভাবে যে CH3CH2O CH2CH3, তাহলে এখানে আমরা পাচ্ছি বলতো ভাইয়া ইথার। ছিল ওটা কি বিউটানল 1, আর এখানে ইথার। কি ইথারটা ডাই ইথাইল ইথার, নাম লিখতে পারি ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। এবার চলে আসো দ্বিযোজী। এবার হচ্ছে মেটাবারিজম। মেটাবারিজম কাকে বলে দেখো, দ্বিযোজী কার্যকারী মূলক ইথার এবং কিটোন, দ্বিযোজী কার্যকারী মূলক ইথার এবং কিটোন এর অবস্থান সমানুকে বলা হয় মেটামারিজম। কি বললাম, আমরা কিন্তু যে কোনো কার্যকারী মূলকের যদি অবস্থান চেঞ্জ করি তাকে আমরা বলবো অবস্থান সমানু। কিন্তু যারা দ্বিযোজী কার্যকারী মূলক, দ্বিযোজী কার্যকারী মূলক অনলি দুইটা, একটা ইথার একটা হচ্ছে কিটোন। এই ইথার এবং কিটোন, ইথার এবং এই কিটোনের অবস্থান সমানুতাকে বলা হয় মেটামারিজম। কি বলে মেটামারিজম। এবার চলে আসো পেন্টানল 2, যেমন পেন্টানল 2 আর প্রোপানল 3 এরা পরস্পর মেটামারিজম। দেখো ভাইয়া যে CH3CH2CO CH2CH3, দ্যাটস কল হচ্ছে পেন্টানল 3। এটা হচ্ছে পেন্টানন 3, এটা নন হবে ভাইয়া পেন্টানন। পেন্টানন 2 আর পেন্টানন হচ্ছে কি 3, পেন্টানন 3। আর এখানে দেখো CH3CH2CH2CO CH3, এখানে হচ্ছে পেন্টানন 2। পেন্টানন 2 এবং পেন্টানন 3 এই কিটোনের কার্যকারী মূলকের স্থান চেঞ্জ করছি, এরা পরস্পর হচ্ছে কি মেটাবারিজম। প্রচুর কোশ্চেন আছে, এটা ভাই হেভি ইম্পর্টেন্ট। পেন্টানন 2 এবং পেন্টানন 3 এরা অবস্থান সমানও হয়, এরা হচ্ছে কি মেটাবারিজম হয়। তাহলে মেটাবারিজমটা হচ্ছে কি এরা পরস্পর মেটামারিজম। এবার চলে আসো টোটোমারিজম কাকে বলে। টোটোমারিজম হচ্ছে গতিশীল কার্যকারী মূলক সমান্তরাল টোটোমারিজম বলে। একটাই কোশ্চেন এটাই আছে ভাইয়া যে কোন কার্যকারী না কোন সমানুতা হচ্ছে টোটোমারিজম বলে। গতিশীল কার্যকারী মূলক, এটার সাথে মিল আছে দেখো
মেটামারের জন্য মিল আছে অবস্থান সমানুর, আর এই গতিশীল কার্যকরী মূলকের সমান্তরাল মিল আছে কার্যকরী মূলক সমান্তরালের সাথে। আমাদের কথাটা হচ্ছে কি, কার্যকরী মূলক সমতা, যেটা গতিশীল কার্যকরী মূলক সমতা, তার নামই টোটোমারিজম। এই লাইনটা কোশ্চেন আছে ভাইয়া। এবং মাথায় রাখবা, কিটোন থেকে ইনল যৌগ, কিটোন থেকে কি যৌগ? ইনল। কিটোন থেকে ইনল যৌগ মানে হচ্ছে যে CH3 সি ডাবল বন্ড ও CH3, দ্যাটস কল প্রোপানন বা কিটোন। এটা হচ্ছে কি কিটোন যৌগ। এখান থেকে তুমি যখন CH3, এই যে ও, এখানে CH2, এখানে H ছিল, এখানে ডাবল বন্ড ছিল, এই H এখানে চলে আসবে, কথা বলছো, এই H এখানে চলে আসবে, আর এখানকার ডাবল বন্ডটা এখানে শিফট করবে। ফলে কি হচ্ছে যে CH3 COH ডাবল বন্ড CH2 ইন আর অল। দেখো এখানে ইন আর হচ্ছে অল, তার নাম হচ্ছে কি ইনল যৌগ। কি যৌগ? ইনল যৌগ। কিটোন থেকে দেখো, কিটোন যৌগ থেকে হয়ে গেল ইনল যৌগ। এটা পরস্পর চেঞ্জ হবে, তাই এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমতা, দ্যাটস কল হচ্ছে টোটোমারিজম। এবার চলে আসছে হচ্ছে স্তরীয় সমতা। স্তরীয় সমতা কয় প্রকার? স্তরীয় সমতা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা জ্যামিতিক সমতা, একটা হচ্ছে আলোক সক্রিয় সমতা। তাহলে দেখো, জ্যামিতিক সমতা এবং আলোক সক্রিয় সমতা যদি হয়, তো জ্যামিতিক সমতা আবার কয় প্রকার? দুই প্রকার, একটা সিস, একটা হচ্ছে ট্রান্স। কথা হচ্ছে সিস সমতা কারা আর ট্রান্স সমতা কারা? একই জাতীয় মূলক, একই জাতীয় মূলক একদিকে থাকলে, একই জাতীয় মূলক একদিকে থাকলে সিস সমানতা, এবং এ হচ্ছে যদি কি থাকে, একই জাতীয় মূলক, একই জাতীয় মূলক বিপরীতে থাকলে ট্রান্স সমানতা। একই জাতীয় মূলক একদিকে থাকলে শীর্ষ সমানতা, একই জাতীয় মূলক বিপরীতে থাকলে তাকে ট্রান্স সমানতা বলে। জ্যামিতিক সমতার শর্ত কি? দেখো ভাইয়া, জ্যামিতিক সমতার শর্ত হচ্ছে, আমরা যেটা জানি, দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন যৌগ হতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে এরা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন যৌগ হতে হবে। দুই নম্বর কথা হচ্ছে কি, দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের একাধিক দুটি মূলক, দুই কার্বনের একদিকে, এই যে দ্বিবন্ধনযুক্ত যেখানে অ্যালকিন রয়েছে, দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বন রয়েছে, ওই দুই কার্বনের একদিকে, যে কোনো একদিকে দুটি মূলক একই হওয়া যাবে না। অর্থাৎ যদি এই কার্বন দুদিকে এ বি আছে, এই এ বি, এ এবং বি নট ইকুয়াল টু 1 হতে হবে, নট ইকুয়াল টু বি, মানে এ আর বি কখনোই সমান হতে পারবে না, অবশ্যই এ এবং বি ভিন্ন হবে। যদি একদিকে একই রকম মূলক হয়, সেটা কখনোই জ্যামিতিক সমতা সম্ভব নয়। ভাই এটা 100% তোমার কোশ্চেন আসবে, এতটা ইম্পর্টেন্ট বলার মতো না। তাহলে এখানে একটা কথা লিখে দিবা, নোট কথা, যে একই কার্বনে, একটি কার্বনে লিখবে, একটি কার্বনের দুটি মূলক একই হতে পারে না। দুটা মূলক কি হতে হবে? ভিন্ন ভিন্ন হতে হবে, একই রকম হতে পারে না। দেখো ভাইয়া, এই যে দেখো, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন, এই যে মূলক দুইটা পরস্পর ভিন্ন আছে, এই যে সি ডাবল বন্ড সি, এদিকে নিলাম CH3 আর এদিকে নিলাম H, এদিকে নিলাম এই যে CH3 আর এদিকে নিলাম H, এটা হচ্ছে সিস সমাণু। এবং তুমি যখন এটাকে বিপরীতে নিয়ে নিবা, CH3 সি ডাবল বন্ড H সি, এটা H, এটা CH3, এটা হচ্ছে ট্রান্স সমাণু। কি সমাণু ভাইয়া? ট্রান্স সমাণু, সিস এবং ট্রান্স। এটা সিস বিউটেন 2, এটা সিস ট্রান্স বিউটেন 2, পরস্পর বিপরীত থাকছে। এবং এখান থেকে যে কোশ্চেনটা আছে সিস ট্রান্স থেকে, তো মনোযোগ সহকারে দেখো, কোনটি সিস হবে কোনটি ট্রান্স হবে, এটা কোশ্চেন বেশিরভাগ আছে, এই শর্ত দিয়ে কোশ্চেন বেশিরভাগ আছে। সব কোশ্চেন এটা দিয়ে ভাই, যে নিচে কোনটি জ্যামিতিক সমন্বয় গঠন করা সম্ভব আর নিচে কোনটি সম্ভব না। সবসময় দেখবা যেখানে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের দুটি মূলক ভিন্ন ভিন্ন থাকবে, দুদিকেই মূলক একই রকম থাকবে না, সেটা অ্যান্সার। আর যদি বলে কোনটি সম্ভব নয়, যদি দেখো যে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যে কোনো এক পাশে দুটি মূলক একই রকম হয়ে গেছে, ওটা কখনোই সম্ভব হতে পারে না, তাহলে এটার উপরে কোশ্চেন মারবা, তাহলে হয়ে যাবে। এবং চলে আসো ট্রান্স সমাণুর
বৈশিষ্ট্যগুলো কি কি? ট্রান্স সমঅণুর শুধু গলনাঙ্ক আর স্থায়িত্ব বেশি, শুধু গলনাঙ্ক আর স্থায়িত্ব বেশি, বাকি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে প্রতিসরাঙ্ক, স্ফুটনাঙ্ক, প্রতিসরাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, এভরিথিং সকল বৈশিষ্ট্য সিসের বেশি। ট্রান্সে শুধু গলনাঙ্ক আর স্থায়িত্ব বেশি, অভ্যন্তরীণ শক্তি, প্রতিসরাঙ্ক, দ্রাব্যতা, এভরি শক্তি হচ্ছে সবকিছু কি সিসের বেশি। এবার দেখো কাইরাল কার্বন, কাইরাল কার্বন বিশিষ্ট যৌগসমূহ আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে থাকে। এবার আমরা ঢুকে গেলাম আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয় সমানুতা কারা বলতে পারে, কারা হয়? যাদের কাইরাল কার্বন রয়েছে তারা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। এবার কথা হচ্ছে যে কার্বনে কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের 4টি মূলক ভিন্ন ভিন্ন থাকে, যে কার্বনের 4টি মূলক ভিন্ন ভিন্ন থাকে তাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। যেমন এদিকে এ, এদিকে বি, এদিকে সি, ধরো এটা ই আর এদিকে ডি। এখানে এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ই, নট ইকুয়াল টু হচ্ছে ডি। এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু ই, নট ইকুয়াল টু ডি। এরা কখনোই সমান হতে পারে না। যখন 4টি মূলক ভিন্ন ভিন্ন হয় তাকে আমরা বলি কাইরাল কার্বন। যে সকল কার্বনের 4টি মূলক ভিন্ন ভিন্ন তাকে বলা হয় কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন যার থাকবে সে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। এই যে দেখো আলোক সক্রিয় সমানুতার শর্ত এবং বৈশিষ্ট্য। আলোক সক্রিয় সমানুতা শর্ত বৈশিষ্ট্য হচ্ছে কি অপ্রতিসম বা কাইরাল কার্বন বিশিষ্ট হতে হবে, অপ্রতিসম বা কাইরাল কার্বন বিশিষ্ট হতে, অপ্রতিসম বা কাইরাল কার্বন বিশিষ্ট হতে হবে। এবং দুই নম্বর হচ্ছে কি দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। তারপর চলে আসো দর্পণ প্রতিবিম্ব দুটি অসমপায়িত হতে হবে। দর্পণ প্রতিবিম্ব দুটি কি হতে হবে? অসমপায়িত। কথা হচ্ছে কি যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন হতে হবে এবং এরা দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। মানে একটার উপরে আর একটা আয়নার উপরে দর্পণ প্রতিবিম্ব যেরকম হয়, আমার দর্পণ প্রতিবিম্ব যেমন বাম হাতকে দেখা যায় ডান হাত আয়নাতে, ডান হাতকে দেখা যায় বাম হাত, এটা হচ্ছে আমার দর্পণ। তাহলে দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব দুটি অসমপায়িত হতে হবে। মানে একটার উপরে আর একটা উপরিলেপন ঘটবে না, এটাকে বলা হয় অসমপায়িত। দেখো ভাইয়া তারপরে চলে আসো আলোক সক্রিয় সমাণু দুইটি কি কি? একটা হচ্ছে ডি সমাণু যেটা ডানবর্তী ঘূর্ণন, আর একটা হচ্ছে এল সমাণু যেটা হচ্ছে কি বামবর্তী ঘূর্ণন। ডি সমাণু ডানবর্তী ঘূর্ণন, এল সমাণু বামবর্তী ঘূর্ণন। এবং দেখো একই যোগের দুটি আলোক সক্রিয় সমাণু পরস্পর দর্পণবন্ধ সৃষ্টি করলে তাকেই আমরা বলবো এনানসিওমারিজম বা এনানসিওমার। এনানসিওমার। তাহলে কি বললাম যে একই যোগের দুটি আলোক সক্রিয় সমাণু, একই যোগের যে দুটি আলোক সক্রিয় সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে তাকে আমরা বলবো এনানসিওমারিজম। মানে অ্যাকচুয়ালি বলা হয় এটা এনানসিওমার এবং এদের ধর্মের বৈশিষ্ট্যটাকে বলা হয় এনানসিওমারিজম। এবার চলে আসো যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর এনানসিওমারিজম। আমরা একটু দেখে নি ভাইয়া, তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে সি, এখানে ও এইচ, সি ডাবল ও এইচ, এইচ সি এইচ থ্রি। এখানে দেখো ওএইচ মূলক কাইরাল কার্বন, ওএইচ মূলক ডান দিকে আছে, এটার নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড। আমরা যখন একে দর্পণ আয়নায় ধরবো উল্টে যাবে, ধরো এটা চলে আসবে এইচ ও সি এইচ, এটা উল্টে গেলে কি সি ডাবল ও এইচ সি এইচ থ্রি। দেখো ওএইচ মূলক বাম দিকে চলে আসলো, এটা হচ্ছে এল ল্যাকটিক, এল ল্যাকটিক অ্যাসিড, ওটা ডিল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে কি এল ল্যাকটিক অ্যাসিড। কথা বুঝতে পেরেছো? এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করেছে। এনানসিওমারিজমের সমতুল। এবার এই এনানসিওমারিজম যারা এনানসিওমারিজম দিতে পারে ওই এনানসিওমারিজমের সমতুল বা সমমোলার, সমতুল বা সমমোলার মিশ্রণকে বলা হয় রেসমিক মিশ্রণ। কথা হচ্ছে রেসমিক মিশ্রণ কি? যারা আলোক নিষ্ক্রিয়। যখন তুমি একটা ডান হাত আর বাম হাতকে সামনে নিবা, তুমি যখন আয়নার সামনে ধরবা অটোমেটিক সেটা কিন্তু আর প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না। আমি ডান হাতকে ধরলে বাম হাত দেখা যাবে, বাম হাতকে ধরলে ডান হাত দেখা যাবে। তাহলে কথাটা হচ্ছে কি যখন তুমি দুটার সমতুল মিশ্রণ করবা, দুটো এনানসিওমারিজমের, তখন সমতুল মিশ্রণ মানে সমপরিমাণ যখন মিশ্রণ করবা তখন সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। আর এই আলোক নিষ্ক্রিয় যৌগকে বলা হয় রেসমিক মিশ্রণ। কি বলা হয়? রেসমিক মিশ্রণ বলে। দেখো রেসমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। কোশ্চিন আছে রেসমিক মিশ্রণ কি? আলোক নিষ্ক্রিয়। তাহলে দেখো এনানসিওমারিজমে দুটো এনানসিওমারিজম, তার মিনিং একটা ডিল্যাকটিক আর একটা এল ল্যাকটিক অ্যাসিডকে যদি একসাথে করি
সমপরিমাণ, এটা যদি 5 গ্রাম নিই, এটা 5 গ্রাম নিয়ে যদি মিশ্রণ করি, তাহলে এটা আলোক নিষ্ক্রিয় ডিইলেকট্রিক তৈরি করে, ডিইলেকট্রিক অ্যাসিড তৈরি করে, তাকে রেসিমিক মিশ্রণ বলে। এবং এই রেসিমিক মিশ্রণের ঘূর্ণন কোণ সবসময় হবে কি 0। তাহলে রেসিমিক মিশ্রণ কোনটা, এরা আলোক নিষ্ক্রিয় হয় এবং এদের ঘূর্ণন কোণ কত হয়, 0 হয়। দেখো এই যে ডিইলেকট্রিক, এই ডিইলেকট্রিক অ্যাসিডকে বলবো আমরা রেসিমিক মিশ্রণ। যে সমপরিমাণ ডি এবং এল ল্যাকটিককে যদি মিশ্রণ করি তৈরি করবো ডিএল ল্যাকটিক, আর এই ডিএল ল্যাকটিক অ্যাসিডটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এবার চলে আসো গ্লুকোজের আলোক চক্রের সমাণু সংখ্যা। আমরা আলোক চক্রের সমাণু সংখ্যা সবসময় জানি 2n। একটা গ্লুকোজের কার্বন কার্বন 4টি, তাহলে 2 এর উপরে 4, তাহলে কতটি হয় ভাইয়া, 16টি। তাহলে গ্লুকোজের আলোক চক্রের সমাণু সংখ্যা হচ্ছে 16টি। প্রচুর পরিমাণে আরইউতে কোশ্চেন আছে ভাইয়া, এটা আরইউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে গ্লুকোজের আলোক চক্রের সমাণু হচ্ছে 16টি এবং কার্বন কার্বন হচ্ছে কয়টি ভাইয়া, 4টি। এবং এই গ্লুকোজের ঘূর্ণন কোণ হচ্ছে +53.5 ডিগ্রি। ঘূর্ণন কোণ হচ্ছে +53.5 ডিগ্রি। সুক্রোজ চিনির ঘূর্ণন কোণ হচ্ছে +66.5 ডিগ্রি। সুক্রোজ মানে চিনি, এই চিনির ঘূর্ণন কোণ হচ্ছে +66.5 ডিগ্রি। এবং একটা হচ্ছে আলোক সক্রিয় যৌগের সমাণু সংখ্যা সবসময় 2 টু দি পাওয়ার কত হবে, n। ডিরেক্ট কোশ্চেন আছে ভাইয়া, nটা এখানে n সমান হচ্ছে কাইরাল কার্বন, n সমান হচ্ছে কাইরাল কার্বন 2 টু দি পাওয়ার n, n হচ্ছে কাইরাল কার্বন। দেখো একই যৌগের একাধিক আলোক সক্রিয় সমাণু যদি দ্রবণ প্রতিবিম্ব সৃষ্টি না করে তাহলে তাকে বলা হয় ডাইস্টোমারিজম। পার্থক্যটা বুঝো, একই যৌগের আলোক সক্রিয় সমাণু যদি পরস্পর দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে অ্যানোসোমারিজম, আর যদি দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি না করে তাহলে তাকে বলে আমরা ডাইস্টোমারিজম। এবং তাহলে এটা হচ্ছে ডাইস্টোমারিজম আর অ্যানোসোমারিজমের পার্থক্য। দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করলে অ্যানোসোমারিজম, না করলে ডাইস্টোমারিজম। এবার দেখো অভিন্ন কাইরাল কার্বন, এটা ছিল ভিন্ন কাইরাল কার্বনের ক্ষেত্রে। আমরা যদি অভিন্ন কাইরাল কার্বন নিই, মানে একই রকম কাইরাল কার্বন, অভিন্ন কথাটার মিনিং হচ্ছে একই রকম কাইরাল কার্বন। একই রকম কাইরাল কার্বনের আলোক সক্রিয় সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার n-1, মানে সবসময় একটা কম হবে 2 টু দি পাওয়ার n-1। এবং অভিন্ন কাইরাল কার্বনের আলোক নিষ্ক্রিয় মেসোযৌগের সংখ্যা 2 টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই 2। আর এই মেসো যৌগগুলো হলো আলোক নিষ্ক্রিয়। তাহলে আলোক নিষ্ক্রিয় যৌগ কি কি, একটা রেসিমিক মিশ্রণ আর একটা হচ্ছে মেসো যৌগ। যেমন মেসো টার্টারিক অ্যাসিড হচ্ছে আলোক নিষ্ক্রিয়। একটু দেখে শেষ করছি, দেখো সি টার্টারিক অ্যাসিড কাকে বলছি আমরা, দেখো COOH, দেখো টার্টারিক অ্যাসিড কোনটা হচ্ছে, যে COOH COOH, এটা হচ্ছে ডিটার্টারিক অ্যাসিড, একে আয়নায় ধরলে এটা উল্টে যাবে। দেখো COOH বন্ড C, এদিকে চলে আসবে OH, এদিকে হয়ে যাবে H, এটা COOH, এটা L টার্টারিক অ্যাসিড। যখন একে পরস্পর ভাঁজ করবো, আমরা আরেকবার আয়না ধরবো সামনে অর্ধেকটাতে, তখন এটা কি হয়েছে COOH, এদিকে H, এদিকে H, COOH। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা মেসোটার্টারিক অ্যাসিড, এটার নাম হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। মেসোযৌগ কখন হয়, যখন একটা কাইরাল কার্বন আরেকটা কাইরাল কার্বনের উপরে সমাপায়িত হবে। তুমি দেখো আমি যদি এটাকে ভাঁজ করে দিই, ভাঁজ করলে দেখো তো এটার উপরে এটা পড়বে, এইচ এর উপরে এইচ, ওইচ এর উপরে ওইচ, এটাকে বলা হয় মেসোযৌগ। দ্যাটস কল আলোক নিষ্ক্রিয় যৌগ। এটাই হচ্ছে আলোক নিষ্ক্রিয় মেসোযৌগ।
যখন দেখো দুটি অভিন্ন কাইরাল কার্বন যখন পরস্পর সমাপতিত হয় তখন তাকে আমরা মিশ্র যৌগ বলবো তাকে, এবং এই মিশ্র যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আর মেসোটার্ট্রিক অ্যাসিডের সংকেতটা মনে রাখো, একটাই কোশ্চিন আছে, এটা এর বাইরে কোশ্চিন আছে না। মেসোটার্ট্রিক অ্যাসিডটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, সব লিখে দেওয়া আছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমাদের নেক্সট যে পর্ব আছে, আমরা মোট 4টা পর্বে ভাগ করেছি, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।